কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কি করেননি এটা আমরা জানি না, প্রকাশ্যে আমরা দেখিনি, কিন্তু তিনি দলের একটা পদ পেয়েছেন, রাজ্য সম্পাদক। তো কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা টলমলো পরিস্থিতি তৈরি হয়েছিল, কি মনে করছে বামেরা, সেটারই কি ক্ষতিপূরণের জন্য তাকে জয়েন করানো? কাউকে জয়েন করিয়ে এই ধরনের ক্ষতিপূরণ হয় কিনা বলতে পারবো না। তার ব্যক্তিগত কিছু যদি ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেই ক্ষতিপূরণ হয়তো তৃণমূলে যোগদান করে পেতে পারেন। কিন্তু যে তৃণমূল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ দিতে পারে না, যে তৃণমূল তার রাজত্বে বিভিন্ন এলাকায় এই ধরনের দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি থামাতে পারে না, মানুষের মধ্যে ভরসা তৈরি করতে পারে না, সেই ভরসা তৈরি করার জন্য কোনো একজন লোককে নিজের দলে নিয়ে তাকে কোনো উঁচু পোস্ট দিলে কাজের কাজ হয়ে যাবে বলে তো সাধারণ মানুষ এটা বিশ্বাস করবেন না। মানুষের ভরসা তৈরি করতে হবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে মানুষের মধ্যে, যে এই সরকার চাইলে পারে। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনায় আমরা দেখলাম এই সরকার পারে না বা করছে না। অতীতেও আসানসোলের ঘটনায়, ধুলাগড়ের ঘটনায় আমরা দেখেছি এই সরকার এমন ব্যর্থতার উদাহরণ তৈরি করেছে যাতে মানুষের আস্তে আস্তে ভরসা কমে গেছে। একজন দুজন লোককে দলের নেতা করে দিলে তার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়তো পূরণ হয়ে যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের মানুষের ক্ষতিপূরণ হবে বলে তো মনে হয় না। তিনি জয়েন করার পরেই বলছেন সংবাদ মাধ্যমের সামনে, এতদিন ধর্মগুরু হিসেবে 28 বছর কাজ করেছেন, দলে যোগ দেয় কারণ সংখ্যালঘু মানুষের উন্নয়ন, ফুরফুরা শরীফের উন্নয়ন। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেন, প্রকাশ্যে তিনি বলেন যে তিনি সব ধর্মের জন্য কাজ করেন, সব ধর্ম তার কাছে সমান। তারই দলের নতুন যোগদান দেওয়া একজন এরকম সংখ্যালঘুদের শুধুমাত্র উন্নয়ন করবেন বলছেন, মানে এক্ষেত্রে কি তৃণমূলের যে নৈতিকতা কোথাও গিয়ে কি টলমল হয়ে যায়? তৃণমূল আর নৈতিকতা তো বিপরীতার্থক শব্দ। তৃণমূলের সাথে নীতির কোনো যোগ নেই। নীতির যোগ থাকলে তৃণমূলের নেতারা জেলে থাকতেন না, নীতির যোগ থাকলে আবার বিজেপিকে মিসকল দিয়ে কোনো নেতা জামিনে ফেরতও আসতে পারতেন না। নীতির যোগ থাকলে বিজেপিতে গিয়ে ঘুরে আসা নেতাকে তৃণমূল তার দলে বসাতো না। ফলে নীতিফিতির কোনো ব্যাপার নেই। তৃণমূলে হচ্ছে যে যেখান থেকে পারবে হচ্ছে যে লুটে খাও, সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে। এবার কথা হচ্ছে যে সংখ্যালঘুদের ভালো হবে কি খারাপ হবে। সংখ্যালঘুদের ভালো হওয়ার কোন ব্যবস্থাটা গত 13 বছরে মমতা ব্যানার্জি করেছেন কোনো হিসেব আছে কি? চাকরি প্রার্থীদের ভোর বেলা নামাজ পড়ার সময় পুলিশ পিটিয়ে তুলে দিয়েছে এই সরকারের আমলে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ এই সরকারের আমলে। ওবিসি ইত্যাদি এইসব গণ্ডগোল তৈরি করে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি করার চেষ্টা এই সরকারের আমলে হয়েছে। আপনি সরকারি নিয়োগে কোথায় কত নিয়োগ হচ্ছে, দুর্নীতির জন্য যাদের চাকরি চলে যাচ্ছে তার মধ্যে কোন ধর্ম কোন জাতের কত শতাংশ রয়েছে, সেই সব তালিকা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন ওগুলো আসলে লোককে ভোলানোর জন্যে বলেন। সংখ্যালঘুর সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায় কেউ পশ্চিমবাংলায় গত 13 বছরে ভালো নেই। রোজ সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতে যে হাজার হাজার লাখে লাখে পরিযায়ী শ্রমিক ট্রেনে উঠে যাচ্ছেন, তাদের মধ্যে কোন ধর্ম কোন জাতের লোক আছে কে জানে? 100 দিনের কাজের যে কত কোটি টাকা চুরি হয়ে গেল, কোন ধর্মের লোকের 100 দিনের কাজের টাকা বেশি চুরি হলো কে জানে? ফলে যা দুর্নীতি হয়েছে সেটাও ধর্মজাত দেখে হয়নি। ফলে মানুষ এখন তারা বুঝতে পারছেন যেটা ধর্মজাতের ব্যাপার না, চোরেদেরকে তাড়িয়ে জেলে ভরলে তবে হচ্ছে সব ধর্ম সব জাত তার মানুষ ভালো থাকবে। এই যে মুর্শিদাবাদ ঘটনার পরে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের একটা অংশ, যেটা মনে করা হচ্ছে যে এক সংখ্যালঘু ভোটের একটা অংশ বামেদের দিকে আসতে পারে, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধীদের, বিশেষ করে বামেদের যে সংখ্যালঘু ভোটটা যায় সেটা আটকাতেই কি মনে করছেন যে কাসেম সিদ্দিকীকে তিনি দলে আনলেন? বামেদের ভোট আটকানোর জন্য এরকম একজন দুজন ব্যক্তি কোনো কাজ দেবেন বলে মনে হয় না। কিন্তু কথাটা হচ্ছে যে উনার যদি এত মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মুর্শিদাবাদের গত লোকসভা ভোটের আগে যে ঘটনাটা ঘটলো, যারা সেই ঘটনা ঘটালেন অভিযুক্ত, তাদের সাথে ওর দলের নেতা একসাথে বসে ছবি তুলছেন, কোথায় দাওয়াতে খেতে যাচ্ছেন, কোথায় নেমন্তন্ন বাড়ি যাচ্ছেন, কেন যাচ্ছেন? কেন ওর দলের নেতাকে বারণ করা হয়নি? ফলে এবং সেই ঘটনায়, মুর্শিদাবাদের ঘটনা এখন যা সামনে আসছে, গত লোকসভায় যা হয়েছে সে তো হয়েছে, এখন যা ঘটনা সামনে আসছে এটা প্রমাণিত হচ্ছে যে ওখানকার তৃণমূলের নেতারা জানতেন কোথায় কি ঘটেছে। কারণ তৃণমূল এবং বিজেপি এইভাবেই হাত ধরাধরি করে চলেছে যে যখনই এই ধরনের উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হবে, তখন মানুষ চালের দাম, ডালের দাম, চাকরি এইসব বাদ দিয়ে এগুলো নিয়ে মেতে পড়বে, এবং ওরাও সেটা চাইছে। 25,752 লোকের চাকরি চলে যাওয়া নিয়ে যে খেলা তৃণমূল খেলছে, একই খেলা আরজি করের ঘটনা, তার তদন্ত ইত্যাদি নিয়ে বিজেপি সিবিআইকে দিয়ে তাই খেলা খেলাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত হলেন বিভিন্নভাবে, তারা সব আস্তে 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 জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। ইডি সিবিআই, বিরোধী দলনেতা 23 সালে বললেন 3 জন অ্যারেস্ট হবে, যাদের দিকে ইঙ্গিত করলেন যে উনি অ্যারেস্ট হবেন,
তাকে সেই নেতাকে দেখছি প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ করছেন, আর বিরোধী দলনেতা এখন অন্য কথা বলে বেড়াচ্ছেন। ফলে তৃণমূল এবং বিজেপির এই যে বাইনারি তৈরির চেষ্টা, এটা আসলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভয়ভীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, একটা আশঙ্কা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, যাতে করে মানুষ নিজেদেরকে মানুষ হিসেবে, গরিব মানুষ হিসেবে, বেকার হিসেবে না ভেবে ওই ধর্ম জাত নিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ে। আর বামপন্থীরা, বাকি যারা গণতন্ত্রপ্রিয় মানুষজন, তারা একথা বলে যাচ্ছেন যে ধর্ম আসলে বিপদে ছিল না, কোনো দিন ছিল না, হাজার হাজার বছর ধরে ধর্ম পালন হচ্ছে। বিপদে আসলে মানুষ, আপনি যে ধর্ম হন, যে জাত হোক, বিপদে আসলে মানুষ। কেন? তার খাবারের টাকা নেই, জিনিসের দাম বেড়ে গেল, তার হাতে চাকরি নেই, আবাস যোজনার ঘরের টাকা লুট হয়ে গেল, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল, উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি, উল্টে জাল স্যালাইন শরীরের মধ্যে ঢুকে লোক মরে যাচ্ছে। এই যন্ত্রণার কথা যখন মানুষকে বলছি আমরা, মানুষ যে ভরসা করছেন, বিশ্বাস করছেন, এই জায়গায় আসলে তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে। এই কাসেম সিদ্দিকী রাজ্য সম্পাদক পদে আসার পর থেকে তৃণমূল দলের মধ্যেই একাধিক নেতা, বিশেষ করে শওকত মোল্লা তো একেবারে চটে গিয়েছেন, এবং দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, যেটা তো তাদের আগেই ছিল কিন্তু এখন আবারও মাথাচাড়া দিয়েছে। এবং নওশাদ সিদ্দিকীকে শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে আছে এবং ভাঙড় থেকে তাকে হারাবে। কি মনে হয় যে 26-এর বিধানসভা নির্বাচনে যেহেতু নওশাদ সিদ্দিকীর সাথে বামেরা একটা জোট করেছিল, কি বলবেন এই বক্তব্যে? তৃণমূল বিজেপিকে হারানোর জন্যে যত বেশি সংখ্যক মানুষকে এক জায়গায় এনে, এক মঞ্চে এনে কথা বলিয়ে লড়াই করা যায়, সেই চেষ্টা বামপন্থীরা করবে 26-এ। এবার হচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেখানে যা হচ্ছে, আপনি তার মূলে গিয়ে দেখবেন ওখানে টাকা পয়সার দুর্নীতির ব্যাপার আছে। এই যে পদে বসে যাওয়ার পর লোকের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয় কেন? কারণ তৃণমূল দলে পদে বসে গেলেন মানে কোনো না কোনো জায়গা থেকে আপনার লুটের টাকা, কাটমানির টাকা এইসব জোগাড় হয়ে যাবে। মদন মিত্র বললেন না কদিন আগে যে কেউ যদি 2 কোটি টাকা দিয়ে এমএলএ হয়, 5 বছরেও যদি 10 কোটি টাকা তুলে নিতে পারে, তাহলে ওর প্রফিট, না হলে ওর লস। মানে রাজনীতি করাটা, তৃণমূল করাটা, রাজনীতি করা বলবো না, রাজনীতি অনেক মানুষ করছেন, মানুষের ভালোর জন্য করছেন, তৃণমূল করাটা আসলে প্রফিট অ্যান্ড লস বিজনেসের মতো হয়ে গেছে। তাহলে এই যিনি আজকে এসে তৃণমূলের পদে বসে পড়লেন, ওনার বেশি প্রফিট হয়ে গিয়ে শওকত মোল্লার লস হয়ে যাবে কিনা, এই অঙ্ক কষতে 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 হচ্ছে ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়। তার জন্য কাউন্সিলরের দিকে গুলি ছুড়ে যায়, তার জন্য কোন নেতাকে পুড়িয়ে মারা হয়, এইসব হয়। সমস্ত অন্তর্দ্বন্দ্বের কারণ হচ্ছে ওই কাটমানি এবং 2 নম্বরই টাকা। ওই সিস্টেমটা যেদিন বন্ধ হয়ে যাবে, চোর ধরে জেলে ভরার কাজ যেদিন শুরু হয়ে যাবে, সেদিন আপনি এই ধরনের অন্তর্দ্বন্দ্ব দেখতে পাবেন না, কারণ অর্ধেক দলটা তো জেলের ভেতরে থাকবে। কি মনে হয় ভাঙড়ে কি হারাতে পারবে তৃণমূল নওশাদ সিদ্দিকীকে? নির্বাচন এখনো বহু দেরি। এটা ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ইত্যাদি ইত্যাদি নিয়ে এইসব গালভরা কথা ওনারা যা বলছেন, এগুলো আসলে ওদের দলের নিচুতলার কর্মীরা, যারা গ্রাউন্ড রিয়ালিটি বুঝে হতাশ হয়ে পড়ছে, তাদেরকে পাম্প দিয়ে বাঁচানোর চেষ্টা। আমরাও বলছি যে যারা ওই নিচুতলায় কাজ করেন, ওই দুর্নীতি হয়তো আসলে তাদের পকেটের টাকাও যাচ্ছে। যে তৃণমূল কর্মী এখনও অবধি সততার সাথে দলটা করছেন, তার দলের নেতারা টাকা পয়সা লুটে নিচ্ছে, আর তাকে রাস্তায় গাল খেতে হচ্ছে। 26-এর নির্বাচনে তাকেও তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বানিত আমরা করব। তাহলে আর তাকে রাস্তায় ওইরকম একটা চোর চিটিংবাজের দল করে বলে গালটা খেতে হবে না। মানুষ হিসেবে তারা বাঁচতে পারবেন, তারা যে রাজনীতিই করুক না কেন। তাহলে এরকম বহু মানুষ, তারা যে 26-এর নির্বাচনে অন্যরকম পদ্ধতি অবলম্বন করবেন, এটা তৃণমূল বুঝতে পারছে। কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করাটাকে সংখ্যালঘু ভোটের দিক থেকে বামেরা কি গুরুত্বপূর্ণ বলে মনে করছে? না, ভোটার কারুর পকেটে থাকেন না, ভোটার কারুর সারা জীবনের সম্পত্তিও নন। যারা এগুলো ভাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন।